দীর্ঘদিনের প্রথা ভেঙে বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৭৭টি আসন জিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটও শপথ নিয়ে বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে আবার ৩২টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি সারাদিন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখানো হলেও সন্ধ্যার পর টার্গেটকৃত কিছু প্রার্থীদের পরিকল্পনা অনুযায়ী হারানো হয়েছে। তাই আগামীকাল মঙ্গলবার তারা শপথ বাক্য পাঠ করে সংসদে গেলেও ৩২টি আসন নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন জোটের নেতারা। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে আরেকটি জুলাই তৈরি হবে। এদিকে দৈব চয়নের ভিত্তিতে ৭০টি আসন বেছে নিয়ে টিআইবি বলছে, এক বা একাধিক আসনে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটলেও এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো উপাদান দেখা যায়নি। সংস্থাটির দৃষ্টিতে এবার মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। টিআইবি থেকে শুরু করে দেশ বিদেশে এই নির্বাচন প্রশংসিত হলেও ১১ দলীয় জোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ কেন, এমন প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, নতুন সরকার শপথ না নিতেই ১১ দলীয় জোটের আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়। নির্বাচনী পরবর্তী দেশ তবে কোন দিকে যাচ্ছে, এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আমাদের সাথে যুক্ত হবেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা লম্বা সময় আসলে আমরা যখনই নির্বাচন হতে দেখেছি, সেই নির্বাচন ঘিরে নানানভাবে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা হচ্ছে, সেটি আমাদের কাছে খুবই সুস্পষ্ট। এবারের নির্বাচনকে আসলে বলা হচ্ছে বাংলাদেশে অন্তত বিগত ৩-৪টি নির্বাচনের চাইতে সবচাইতে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সফল নির্বাচন। এরপরেও যেই দল আসলে এবারে বিরোধী দল গঠন করতে যাচ্ছে আগামীকাল শপথের মধ্য দিয়ে, তারা অভিযোগ করছেন এবারে নির্বাচনে ৩০টি আসনে নানানভাবে কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এক ধরনের অভিযোগ আছে। এই অভিযোগটিকে আসলে আপনি কিভাবে দেখছেন, আসলে কি হয়েছে? ধন্যবাদ আজকে সহ আলোচক আসাদুজ্জামান রিপন ভাই, আপনাকেও শুভেচ্ছা। আপনি এতক্ষণ যা বলেছেন, আপনি তো আমাদের কথাই বলেছেন, আমরা যা বলবো। ধন্যবাদ আপনাকে। আসলে ইঞ্জিনিয়ারিং শব্দটা না শেখ হাসিনা এখানে চালু করেছে। সেই ৯১ সন থেকে আমরা শুনেছি ইঞ্জিনিয়ারিং, তারপরে সূক্ষ্ম কারচুপি, আরও কত কি, তাই না? তো এগুলো শেখ হাসিনা করে দেখিয়েছে আমাদেরকে, হ্যাঁ, কীভাবে নির্বাচনকে তার পক্ষে নিয়ে যাওয়া যায়। বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, আমি ডামি তুমির নির্বাচন। এখন আমাদের এই ১১ দল বা জামাত, তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছে, আমি তো সেই শেখ হাসিনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। এটা তো হওয়ার কথা ছিল না। আর আমাদের তারেক রহমান সাহেব আগামীকালে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন দেশে, তিনি তো বলেই দিয়েছেন, হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ারিং করেছি জনগণের সম্মতি, মানে জনগণকে কনভিন্স করেছি। হ্যাঁ, জনগণকে কনভিন্স করার ইঞ্জিনিয়ারিংটা আমরা করেছি। এটি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা তো ওনাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে। আমি মনে করি আপনি ৩২ সিটের কেন, আপনি আপনাদের সিট বাদ দেন না, আপনাদের সিট বাদ দিয়ে বাকি যা আছে ২১২-১৩ সবগুলো নিয়ে আপনি ইয়ে করেন, মামলা করে দেন। তো আপনাকে তো অপেক্ষা করতে হবে। গেজেট হওয়ার ৪৫ দিনের মধ্যে হাইকোর্টের ট্রাইব্যুনাল সিঙ্গেল বেঞ্চে হয়, তো সেখানে আপনি মামলা ফাইল করবেন। আপনি এখন যা বক্তব্য দিচ্ছেন, রাস্তায় স্লোগান তুলছেন, এগুলো তো অস্বাভাবিক ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন? আমরা তো চাই নাই। আপনারা নিজেরাই বলছেন যে আমরা অতীতে ফিরে যাব না। তো এখন যা শুরু করছেন তা অতীতে যাওয়ার আবার পথকে প্রশস্ত করে দিচ্ছেন। আমি মনে করি আপনারা নিজেরাও বলেছেন আইনি লড়াইয়ে যাবেন, আপনারা ৪৫ দিনের মধ্যে হাইকোর্টে যান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি যেটি বলছিলেন, একটা লম্বা সময় আসলে আমরা দেখেছি নির্বাচনে যেই রাজনৈতিক দলটি হেরে গেছে কিংবা বিরোধী দলে গেছে, তারা নানানভাবে সরকারি দল গঠন করতে যাওয়া যেই রাজনৈতিক দল আছে তাদের দিকেই সবসময় আসলে এক ধরনের প্রতিহিংসার আঙুল তোলে এবং আসলে নানানভাবে অভিযোগের আঙুল তুলে থাকে। না, এটা কারো কাম্য ছিল না। এখন যেটা তারা করতেছে, একদিকে তারা বলছে যে আমরা সংসদে যাব, শপথ নেব, আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, এবং জনাব তারেক রহমান সাহেব যেভাবে তাদের কাছে ছুটে গেলেন, আজকেও তো গেছে। তো এগুলো তো খুবই একটা উন্নত মানের গণতন্ত্র আমরা চাই, এবং বিএনপির পক্ষ থেকে সেটা শুরু হয়েছে। আমরা তো সবাই খুশি, সারা দেশের সবাই খুশি যে ওনাদের এই যে নতুন সংস্কৃতি রাজনীতির মধ্যে চালু হলো।
এইটা তো নিয়ম হচ্ছে যারা হেরে যায় তারা দৌড়াইয়া যায় যারা জিতছে, অন্যান্য দেশে তাই হয়। তো এইখানে তো উল্টাটা হলো, তাতেও তো আমরা আমাদের মহত্বটা আমরা দেখালাম, এখন তোমাদের মহত্বটা দাও। আমরা একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট চাই, সেখানে গিয়ে তোমরা তর্ক বিতর্ক তোমাদের যুক্তি আর্গুমেন্ট তোমরা সেখানে তুলে ধরো। সেই প্রতিটা তুলে issue। ধরাটা আসলে তারা রাজনৈতিকভাবে তাদের অধিকার, যেটি রাজপথে দাঁড়িয়ে বলার চেষ্টা করেছেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই জায়গাটিতে একটু আপনার কাছে আসি। ঢাকা 8 আসন, এই আসনটি নিয়ে এবারে নির্বাচনে অনেক আলোচনা সমালোচনা ছিল, এবং আজকে যখন 11 দলীয় জোট আসলে এই বিক্ষোভ করলো ঢাকা শহরে, তখন তারা বলেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই বলেছেন, এই নির্বাচনে আসলে তারা দেখতে পেয়েছেন কিভাবে ভোট ডাকাতি হয়। এর আগে তারা দেখেছেন যে রাতের ভোট, কিন্তু এবারেই প্রথম প্রকাশ্য দিবালোকে ভোট ডাকাতি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সেই ভোট ডাকাতি করেছেন বলে আর অভিযোগ করেছেন। এই অভিযোগ নিয়ে কি বলার আছে? ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আলোচনার শুরুতে আমি আমাদের বিদায়ী প্রধান উপদেষ্টা, বাংলাদেশের একমাত্র প্রথম নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে অভিনন্দন জানাই। তিনি একটা চমৎকার নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন, যে নির্বাচন সম্পর্কে সারা পৃথিবীর কোনো প্রতিষ্ঠান, মানুষের কোনো বিরূপ মন্তব্য নেই। এমনকি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কাজ করেন, তারা পর্যন্ত বলেছেন নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে, নিরপেক্ষ হয়েছে, এবং কোনো ইঞ্জিনিয়ারিংয়ের যে ঘটনা, এগুলোর ধরনের কোনো প্রমাণ তারা পাননি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি, এরকম কোনো উপাদান তারা দেখেনি। ইঞ্জিনিয়ারিং তো মানে নেভাল ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো কারণে, ইলেকশন মৌসুমে কথা হলো তো ইলেকশন নিয়ে ইঞ্জিনিয়ারিং হবে, হোয়াট এভার। আমি মূল আলোচনাটা আসতে চাই। এটা চমৎকার নির্বাচন হয়েছে। এই নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ধন্যবাদ পেতে পারেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। একইভাবে ধন্যবাদ পেতে পারেন আমাদের সেনাবাহিনী, যারা নিরলসভাবে গত 18টি মাস তারা মাঠে থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। এই দেশে হানাহানি হতে পারতো, বিশৃঙ্খলা হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তো এই যে সামাজিক শৃঙ্খলা বা বিশৃঙ্খলা থেকে দেশকে নিরাপদ রেখেছেন, এবং চূড়ান্তভাবে নির্বাচন পর্যন্ত দেশটাকে গড়িয়ে নিয়েছেন, এবং নির্বাচন একটা চমৎকার পিসফুল ইলেকশন হয়ে গেল, যে নির্বাচনে একটি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি। এমন একটি নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, সরকার প্রধান অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূস, একইভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর প্রধান এবং অপর যারা অন্যান্য প্রতিষ্ঠান যারা আছেন, তারা প্রত্যেকেই ধন্যবাদ পেতে পারেন। সর্বোপরি আমাদের দেশের জনগণকেও আমরা ধন্যবাদ দিতে চাই। তারাও শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে তারা তাদের প্রার্থীদেরকে তারা বেছে নিয়েছেন। সর্বোপরি আমি এই দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন। তারা বিশ্বাস করতে চেয়েছেন যে তারেক রহমানের হাতেই বাংলাদেশ এবারে নির্বাচনে যারা ভোট দিয়েছেন তার অর্ধেক ভোটই কিন্তু বিএনপির ব্যালটে পড়েছে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্রটি তারেক রহমানের হাতেই নিরাপদ। তার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। তার হাতেই বাংলাদেশের গণতান্ত্রিক যে রূপান্তর, সেটার সমাধা হতে পারে। তার হাতেই বাংলাদেশের মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনেছেন, ভেবেছেন, সেটা তার মধ্য থেকে হতে পারে। যেটা সুব্রত দা তার বক্তব্যের প্রারম্ভিক পর্যায়ে তিনি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি। কিন্তু এই নতুন রাজনৈতিক বন্দোবস্ততে আপু আমাকে একটা সেকেন্ড, আমি একটু আপনাকে থামাতে চাই। আমি একটু বিরতি নিয়ে আবার আপনার কাছে আসতে চাই। আমরা আসলে যে আলোচনাটিতে ছিলাম ঠিক সেই জায়গাটিতেই আমি আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 নিবেদিত রাজকাহনে। আমাদের সাথে মুজিবুর রহমান মঞ্জু যুক্ত হয়েছেন, নেভি পার্টির চেয়ারম্যান। স্বাগত আপনাকে রাজকাহনে। আমরা ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার সাথে আলোচনায় ছিলাম। এবারে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি বলে যদিও টিআইবি বলছে তাদের রিপোর্টে, কিন্তু এরপরেও আছে নানান অভিযোগ। বিশেষ করে 11 দলীয় জোট অভিযোগ করেছে, আজকে তারা বিক্ষোভ করেছে ঢাকায়। ঢাকা 8 আসনে আসলে জামায়াত জোটের যিনি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন এই নির্বাচনে আমরা দেখেছি কিভাবে ডাকাতি করা হয়। এর আগে আমরা রাতের ভোট দেখেছি, কিন্তু প্রকাশ্যে দিবালোকে ভোট ডাকাতি দেখিনি। এবার বাংলাদেশের মানুষ তার স্বচক্ষে দেখেছে। ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটি যে বাক্যটিতে শেষ পর্যায়ে ছিলাম আগের বিরতিতে, সেখানে একটু যেতে চাই, তারপরে আমি অবশ্যই আপনার কথাটা উত্তর দেব। সেটা হচ্ছে যে আমরা আমাদের ছেলেরা এবং সবাই জনগণ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেন, ভাবতেন। তো আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই কারণে যে আমরা পুরনো জায়গাটিতে যেতে চাই না। আপনি যেমন বললেন যে পাটোয়ারি যে ভোট ডাকাতির কথা বলেছে, নিশ্চয়ই দেশ ভোট ডাকাতির জায়গায় যেতে চাইবে না, নিশ্চয়ই দেশ রাতের ভোটে যেতে চাইবে না।
নিশ্চয়ই দেশ আপনার ইঞ্জিনিয়ারিং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাইবে না। আসলে এগুলো ঘটেনি যেটা বলছেন, এবং এই শব্দগুলো কিন্তু নতুন না। আপনি বলেন যে এরপরও কেন শুনছি এই ভোট ডাকাতির, পার্লামেন্ট মানি না মানবো না, ভোট ডাকাতি সরকার মানি না মানবো না, এটা ছাত্রাবস্থা থেকে আমরা সেই 80-র দশক থেকে আমরা স্লোগান দিতাম। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে রিয়েলি বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হয়েছে। আমি যেটা বলতে চাই, গতকালকে আমার পার্টির প্রধান জনাব তারেক রহমান, উনি যখন গতকালকে জামাতের আমির, যিনি 11 দলীয় জোটের শীর্ষ নেতা এবং মানে সংসদ অধিবেশনে যিনি বিরোধী দলের নেতাও হবেন, যিনি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন, এবং তৃতীয় র্যাঙ্কের, যে তৃতীয় র্যাঙ্ক বলতে বোঝাচ্ছে যে ভোট মানে পার্লামেন্টে প্রাপ্ত আসনের ক্ষেত্রে যাদের তৃতীয় অবস্থান, ছাত্রদের একাংশের নেতৃত্বে গঠিত যে এনসিপি, তাদের প্রধান নেতা নাহিদ ইসলামের বাসায় দেখা করতে গেছেন। আজকে তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই সাহেবের সাথে বোধহয় দেখা করতে গিয়েছেন। এই যে জেস্চার, পলিটিক্সে যদি আপনার এই জেস্চারটা না থাকে, আরেকজনকে যদি আপনি বোঝার চেষ্টা না করেন, আরেকজনের প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল না থাকেন, তার অ্যাটিটিউড, তার বিলিফ, এগুলোর প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে। এটা বাংলাদেশে গত মানে আপনার 55 বছর ইতিহাসে আপনার এই অবস্থাটা ছিল না, তাই না? এই পলিটিক্সের একটা গুড জেস্টারের অবস্থাটা ছিল, সেটা অ্যাটলিস্ট তারেক রহমান সেটা মানে দেখিয়েছেন, দেখাচ্ছেন। এবং প্রকারান্তর আমরা দেখেছি যাদের কাছে গিয়েছেন তাদের মধ্যে সৌজন্য এবং সৌহার্দ্যের কোনোই ঘাটতি দেখিনি। রেসিপ্রোকালি তারাও কিন্তু খুবই মানে ইয়ে করেছেন। তাহলে এই অভিযোগগুলো কি আপনি মনে করছেন শুধুমাত্র না, এটা পলিটিক্যাল রেটোরিক্স তো কিছু থাকেই, তবে এই কথাগুলো আমরা মানে তোলাটা খুব ঠিক হয়নি, যেহেতু সারা পৃথিবী থেকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিলেন, এবং আমাদের লোকালি যে টিআইবির কথা যারা বললাম, যাদের যে টিআইবির কথা একটু শুনলে মানুষ কোটেশন আকারে ব্যবহার করতো, যেমন আমি এখন টিআইবিকে উদাহরণ টানছি, তাই না? ইতিপূর্বে টিআইবিকেও অনেকে উদাহরণ টানতো। তো সুতরাং এই কথাগুলো বলে আমাদের অর্জন, আমাদের সংগ্রাম, আমাদের নির্বাচন, আমাদের জনগণের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা, টোটাল প্রক্রিয়াটাকে আসলে মানে অসম্মান করার কোনো জাস্টিফিকেশন নেই। ইট ইজ বেটার, যেটা মানে সুব্রত দা কি মনে কি আপনি কি অফ টাইমে বলেছেন কিনা আমার খেয়াল নেই, হোয়াট এভার, একটা অভিযোগ যেহেতু তারা বলেছেন, এখন তো নির্বাচন কমিশন ওয়ান্স গেজেট পাবলিশ করে দিয়েছেন। আমি আইনের লোক নই, বাট সোফার আই আন্ডারস্ট্যান্ড যে গেজেট প্রকাশিত হয়ে যাওয়ার পর ইলেকশন কমিশনের তাদের আর কিছু করার থাকে না। ইন দ্যাট কেস যারা মানে ডিপ্রাইভ ক্যান্ডিডেট অথবা অ্যাগ্রিভ ক্যান্ডিডেট, শব্দটা বোধহয় অ্যাগ্রিভটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাগ্রিভ ক্যান্ডিডেটরা যেটা করতে পারেন, দে ক্যান গো টু ট্রাইব্যুনাল। এই 11 দলীয় জোট তারা বলেছে যে তারা, আমি আপু বলছি, তারা যেতে পারেন। আমি অনেক দিন পরে আমি যেটা দেখলাম, আমি জানতাম কিন্তু ভুলে গেছিলাম, অনেক বছর তো নির্বাচনে ভোট দিই না, সেটা হচ্ছে যে আমাকে যখন একটা ব্যালট পেপার দেওয়া হলো, ঠিক আমার বাঁ পাশে একটা কাউন্টার ফলিওতে তারা দেখে বললো যে তুমি এখানে সাইন করো, আমাকে আই হ্যাড টু সাইন অন দ্য আদার পার্ট, ঠিক আছে? এখন এটা তো একটা শর্ত বা সূত্র। আমরা এইটা দেখালো যখন জাল ভোট হয় তখন কি করে গড়ে দেয়, সব সিলটিল মেরে দিয়ে আসে বা ইয়ে করে দেয় এক পার্টে। এখানে একটা সাইন করার ব্যাপার থাকে, এখানে যিনি সাইন করতে জানেন না তিনি টিপসইগুলো দেন। তো সুতরাং আমরা যদি খুব যারা অভিযোগ করছেন, অবশ্যই মানে ট্রাইব্যুনালে গেলে তারা বিষয়টা এখানে যদি র্যান্ডমলিও যদি করে, জাল ভোট যিনি দেন উনি তো সাইনও করেন, টিপও দেন, অসুবিধা নাই। না, এক ব্যক্তি তো টিপসই সাইন দিলে হবে না, যার ভোট তো তাকে সাইন করতে হবে। একটু মুজিবুর রহমান মঞ্জুর কাছে আমি এটা একটু জানতে চাই। আমি তো মানে ওনার সাইনটা করলে তো সেটা মিলবে না। আমি বলি র্যান্ডম আসবো আপনার কাছে, যদি এরকম করা হয়, টিআইবি থেকে শুরু করে দেশে বিদেশে এই নির্বাচন যথেষ্ট প্রশংসনীয় হয়েছে, কিন্তু এর পরে আমরা দেখলাম যে 11 দলীয় জোট, আপনি নিজেও আজকে সেই বিক্ষোভে ছিলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আপনারা অভিযোগ এনেছেন, কেন এনেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে কখনোই কোনো ইলেকশন আপনার পরিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থাপনা নাই। আমাদের যে নির্বাচন পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা এতই ফল্টি যে এখানে প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনি যেমন দেখেন, টিআইবি কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে বিষয়গুলো তুলে ধরেছে। একটা হচ্ছে টিআইবি বলেছে যে 99% প্রার্থীরাই আপনার আচরণবিধি লঙ্ঘন করেছে। আমি নিজে স্পষ্ট দেখেছি কিভাবে আচরণবিধিগুলো লঙ্ঘন হয়েছে, এবং নির্বাচন কমিশনকে আমি যখন গিয়ে বলেছি, মনে হচ্ছে যেন ওনারা নতুন শুনছেন। আমি অনেকগুলো ছবি ভিডিও ওনাদেরকে দেখিয়েছি যে দেখেন আচরণবিধি কীভাবে লঙ্ঘন হয়েছে, প্রমাণ। তো
তো ওনারা এই সমস্ত ব্যাপারে নির্বাচন কমিশনের খুবই দুর্বলতা ছিল, আচরণবিধি মানার। যে আচরণবিধি আপনি মানাইতে পারেন না, সে আচরণবিধি দেন কেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কোন কোন জায়গায় এই ম্যানিপুলেশনটা হয়। এবারে আমি যেহেতু নিজেই প্রার্থী ছিলাম, নিজেই এত বেশি অনুভব করেছি যে যেটা একদম হাতে কলমে। যেমন ধরেন যতই কিছু আমরা করি, মূল ঘটনাটা তো ঘটে ইলেকশনের দিন। ইলেকশনের দিন আমরা যেটা দেখলাম, আমি যে কারণে বলছি যে কেন আমরা বলছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকশন সুষ্ঠু হয় নাই। যেমন একটা জায়গা হচ্ছে আমাদের এই যে সিসিটিভি ক্যামেরা, তারপরে পুলিশ, তারপর আনসারকে আপনি দিয়েছেন কোথায়, সেন্টারের ভিতরে, কিন্তু সেন্টারের বাইরে আপনি কিছু দেন নাই। সেন্টারের বাইরে দেখা যাচ্ছে শত শত লোক, যেই দলের লোক বেশি তারা শত শত লোকের সমাবেশ ঘটিয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়। ফলে বহু জায়গায় দেখা গেছে, যেমন এই যে টিআইবি বলেছে যে কেন্দ্রের বাইরে ভোটারদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে, কেন্দ্রের বাইরে। তারপরে দেখা গেল যে আগের দিন রাতে কী হয়েছে, আগের দিন রাত্রে ত্রাস তৈরি করা হয়েছে যে আপনার অমুকের বাড়ি ঘেরাও, অমুককে নানা অভিযোগ, নানা কিছু দিয়ে একটা ত্রাস তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বোমাবাজিও করা হয়েছে। তো এগুলো যখন হয় দেখা যাচ্ছে এগুলো কারা করেছে? এগুলো যার যেখানে শক্তি আছে, ঠিক আছে, এগুলো আপনি দেখবেন টিআইবি কিন্তু ওই কথাটা বলেনি যে কে করেছে। টিআইবি বলেছে যার যেখানে শক্তি আছে সে সেখানে এই শক্তিটা প্রয়োগ করেছে। তাহলে এই অভিযোগটা তো আসলে সব রাজনৈতিক দলের উপরেই খানিকটা বর্তায়। না, আমি তো আপনাকে বলছি যে এখানে তাহলে যখন বর্তায়, যখন আমাদের এখানে 4 জনের যদি আমরা অপরাধ করি, তো যিনি বেশি অপরাধ করেন উনি তো বিজয়ী হন ভোটে। যেটা হচ্ছে যে বেশি ম্যানিপুলেশন করে বেনিফিটটা তিনিই বেশি পান। সেই হিসাবে এই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে বেশি যায়। আমার আসনে যেহেতু আমি দেখেছি বিএনপি কীভাবে ম্যানিপুলেশন করেছে, আমি বলি কী করেছে। প্রথম হচ্ছে আগের দিন রাতেই তারা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। যেমন দেখবেন আপনি আমার আসনে কিন্তু লেস দেন 50% ভোট কাস্টিং হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু হয়েছে না, আমি যেটা বলছি আর কি যে এটা হয়েছে। তাহলে আপনি যখন ভয়ভীতি প্রদর্শন করেন, ভোটারদের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। একটা ক্লাসিফিকেশন আছে ভোটার যারা, তারা মনে করে সে যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে সে ভোটটা দিতে পারবে। তো যখন সে দেখে যে না বাবা এত ঝামেলা, আমি যাব না, বিশেষ করে নারীরা যেতে ভয় পায়, সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা কেন্দ্রে যেতে ভয় পায়, বয়স্ক যারা তারা যেতে ভয় পায়। তো দেখা যাচ্ছে যে আপনি এই ভীতিটা সঞ্চার করে কী করলেন, আপনার প্রতিপক্ষকে ভয় লাগিয়ে দিলেন, ওদের একটা অংশ আসলো না। এটা একটা ম্যানিপুলেশনের পার্ট। সেকেন্ড পার্ট যেটা হয়েছে আমি দেখেছি এবারে, সেকেন্ড পার্ট হচ্ছে ভোট কেন্দ্রে আসা যাওয়ার পথে আপনি নানা ধরনের বাধা সৃষ্টি করলেন। এখন প্রিসাইডিং অফিসার তো থাকছে কেন্দ্রের ভিতরে, প্রিসাইডিংকে যখন আপনি গিয়ে কোনো কমপ্লেন করছেন, উনি বলছেন যে এটা তো ভাই আমার দেখার বিষয় না, এটা তো ভোট কেন্দ্রের বাইরে। আপনি ইউনোকে জানান, আপনি ডিসিকে জানান, আপনি পুলিশকে জানান। তো এখন আপনি যখন একটা জায়গায় দেখা যাচ্ছে সংঘবদ্ধ লোকজন দাঁড়িয়ে কেওয়াজ করছে, আপনি যখন ওই টহল পুলিশকে জানালেন বা আর্মিকে জানালেন, আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে গ্রাম পর্যায়ে, আমি এটা দেখেছি। তো আস্তে আস্তে ততক্ষণে কিন্তু দেখা যাচ্ছে আর্মি আসছে, সাইরেন বাজছে, হুইসেল বাজছে, তখন কিন্তু তারা ডিসপাস হয়ে যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গায়। এবং এইভাবে নির্বাচনের, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে মানে ইনসাইড দি সেন্টারে কী হচ্ছে, ওই যে দেখেন টিআইবি উল্লেখ করেছে যে পোলিং এজেন্টকে বের করে দেয়া, জাল ভোট দেয়া। আপনি কি নিজে আসলে এই ঘটনাগুলো ঘটেছে বলে আপনি নিজেই আসলে প্রমাণ? আমি নিজে প্রমাণ, তো আমি তো চিঠি দিয়েছি একদম ঘটনা উল্লেখ করে করে, আমি প্রিসাইডিং মানে রিটার্নিং অফিসারকে চিঠিও দিয়েছি। কথা হচ্ছে আমরা তো ভোট তো এবার খুব মানে কম্পিটিটর ছিল, তাই না, খুব মানে একদম প্রতিদ্বন্দ্বিমূলক ভোট হয়েছে। তা আপনি যদি ধরেন আমার 2% ভোটারকে ভয় লাগিয়ে দিয়ে আসতে না দেন, 1% ভোটারকে ভিতরে আপনি ডিপ্রাইভ করেন, এরপরে আপনার পক্ষে যদি আপনি 2% জাল ভোট দেন, এরপরে যদি আপনি গণনার মধ্যে করেন, টিআইবি কিন্তু অ্যাপারেন্টলি বলেছে ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু এরপরে ব্যাখ্যায় সে বলেছে প্রত্যেকটা স্তরে স্তরে, আমি কিন্তু আজকে আমার বক্তৃতায়ও বলেছি, প্রত্যেকটা স্তরে স্তরে অল্প অল্প করে 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 কিছু ম্যানিপুলেশন হয়েছে। এবার ইলেকশনটা কিন্তু আপনি দেখবেন 70 থেকে 80টা আসনে খুব অল্প মার্জিনে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। কারণ আমাদের যেই মানে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, এখানে তো আপনি 1 ভোটে জিতলেও আপনি জিতে যাচ্ছেন, 5 ভোট বেশি পেলেও আপনি জিতে যাচ্ছেন। তাহলে এই জায়গাটা আমাদের সিরিয়াস লেভেলের আমি দেখলাম। জি, তার মানে আপনি আসলে সুনিশ্চিতভাবে বলার চেষ্টা করছেন যে অন্তত আপনি আসলে যে এই নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটেছে। তারপর আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটেছে। আমার প্রধান এজেন্টকে মারধর করে তার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আমাকে স্বয়ং মানে ঘেরাও করে আমাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। অন্তত 50টা ঘটনা আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। এখন কথা হচ্ছে ইলেকশনের পরে রেজাল্ট হয়ে যাওয়ার পরে আপনি অভিযোগের তো আর খুব বেশি গুরুত্ব থাকে না, মানুষ মনে করে উনি হেরে গেছে, এখন উনি অভিযোগ দিচ্ছে। কথা হচ্ছে এই ধারাটা, এই সংস্কৃতিটা ছিল একটা লম্বা সময় পর্যন্ত। ছিল। আমি আপনাকে বলি, আমি প্রথম থেকে, আপনি সাক্ষী,
আমি প্রথম থেকে বলে এসেছি এবারে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ আছে, এবং সেই আশঙ্কাটাই প্রমাণিত হয়েছে। কারণ পুলিশ একই সাথে 300 আসন ইলেকশন করতে গিয়ে খুবই সমস্যা ছিল। আর্মি কিন্তু টহল দিয়েছে, আমরা কল করার পর আর্মি আসে নাই বিষয়টা তা না, এসেছে, কিন্তু 1 ঘন্টা পরে এসেছে, আধা ঘন্টা পরে এসেছে। আর্মি আসার পর কী হয়েছে, আর্মি আসার পর একটা ধাওয়া দিয়েছে, সরে গেছে, আবার আর্মি চলে গেছে, আবার ওই আউটসাইডাররা এসে কেন্দ্রের চারিদিকে ভিড় করেছে। একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসি। বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, এবং যেটি বলছিলেন আমাদেরকে মুজিবুর রহমান মঞ্জু, তিনি নিজে আসলে তার আসনটিতেই দেখেছেন, তিনি নিজে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে, প্রতি স্তরে স্তরে ইলেকশন ম্যানিপুলেশন করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সেটি আসলে তিনি নিজেই একটা সবচাইতে বড় প্রমাণ এখানে বসে আছেন, এবং আজকে বিক্ষোভেও তিনি একই কথাগুলো বলেছেন। কি মনে হয়? না, এগুলো তো উনি এখন বলতেই পারেন। আমি তো নির্বাচনের সময় ওনার ওখান থেকে তো কোনো আওয়াজ শুনিনি। না না, এগুলো বিধিতে বলা আছে কোন বিষয়ে কোথায় অভিযোগ করবে। উনি দেখা প্রিসাইডিং অফিসারের কাছে কয়টা বলেছেন উনি হ্যাঁ, লিখিত অভিযোগ রিটার্নিং না উনি হয়তো বলে লিখিত দিতে হবে, লিখিত দিয়েছি তো। আপনি রিকাউন্টিং বলেন, ভোট লিখিত বন্ধ দিয়েছি। করতে বলেন, প্রার্থীর উপর হামলা হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক। উনি তো প্রার্থী, এটা তো আবার ওনার চিফ ইলেকশন এজেন্টের উপর হামলা হয়েছে, এটা লিখিত বলতে হবে। আর মামলা হয়েছে তো দাদা, আপনি না জানলে তো সেটা আপনার ফেলিওর। সেগুলো নিয়ে আপনি ট্রাইব্যুনালে যাবেন। হ্যাঁ, যাবো আমি বলছি তো। ওনার সেটা তো সেটা গিয়েছি হয়তো- already। কিন্তু এইরকম ঘটনা কিন্তু আমরা কোথাও দেখি নাই। একটা এত সুন্দর গ্রহণযোগ্য স্বস্তির নির্বাচন আমরা করলাম 17 বছর পরে, এখন এটাকে বিতর্কিত করার জন্য আমরা এখন সবাই মিলে উঠে পড়ে লাগছে। এটা কোনো স্বাভাবিক কথা হইলো? না, না। এগুলো তো অস্বাভাবিক কথা। কিন্তু উনি তো নিজেই আসলে সেই না উনি ক্যান্ডিডেট, উনি বলবেন। আমরা যখন ক্যান্ডিডেট ছিলাম আমরা চিল্লাইয়া অনেক কথাই বলেছি, কিন্তু আমরা তো সামলাতে পারি নাই। এখন তো সামলানোর একটা সুযোগ ছিল। এইভাবে এইবার পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, অতীতে তো আমরা এটা দেখি নাই। সেই ভূমিকা নিয়েও তো প্রশ্ন এবং তুলেছেন সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ দিই, বহুদিন পরে তাদের একটা ভূমিকা জনস্বার্থে আমরা দেখলাম। আমি যেটা বলছি দাদা, সেটা হচ্ছে এই ফল্টি সিস্টেমের কথা বলছি। আপনি যেটা বলছেন ওভারঅল, আপনার ধরেন আপনি গণিতে 2 কম পাইছেন, আপনি বাংলায় 5 কম পাইছেন, পাস তো করছেন, আমি সেটা বলছি না। আপনি যেভাবে বলছেন বিষয়টা, আপনি দেখেন কতগুলো ঘটনার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমি বলছি যে এই অল্প অল্প করে, আপনি তো সারাদিন তো ভোট চলছে, কোনো সেন্টার তো ভোট বন্ধ হয় নাই, সেটাই কিন্তু ভোট বন্ধ হবে কিভাবে? আপনি ভোট ধরেন বন্ধ হবে, আপনি দরখাস্ত দিয়ে বলবেন যে তুমি ভোট আর বন্ধ ভাই করো। ভোট বন্ধ করার জন্য তো আপনাকে একটা মনে রাখতে হবে। অস্বাভাবিক এই যে এরা বলে কাউন্টিং করতে হবে। আরে কাউন্টিং এখন হাওয়ার থেকে করবে নাকি? কাউন্টিং এর একমাত্র হচ্ছে দায়িত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে প্রিসাইডিং অফিসার, তাকে বলতে হবে। বলেন এরকম 100টা নিয়ে আসেন যে আমরা মানে চাইছি এটা তো প্রিসাইডিং ট্রাইব্যুনালে অফিসারের যাচ্ছে। কাছে কাউন্টিং করে নাই। আরে ভাই এগুলো তো কোর্টও টিকবে না। কোর্টও প্রথম জিজ্ঞেস করবে তুমি প্রিসাইডিং অফিসারের কাছে দিছো কিনা। এগুলো তো বিধিতেই বলা আছে কার কি ক্ষমতা। প্রিসাইডিং অফিসার সেদিন কিন্তু চিফ ইলেকশন কমিশনার ক্ষমতা রাখে, সে ভোট বন্ধ করে দিতে পারে। জি, আবার হ্যাঁ, তো কয়েকটি এগুলো- আসনে কিন্তু এগুলো- বিএনপিও একই এগুলো অভিযোগ করেছে। আসলে নিয়ম কানুন আমরা জেনেও অনেক সময় এটা অ্যাপ্লাই করতে পারি না, হ্যাঁ তাই না? তো সেগুলো বিষয়টা হয়েছে। এখন 11 দলীয় না, জোট এই যে যেভাবে- আপনি আপনাকে একটা উদাহরণ দিই। এই যে আজকে এখনই পত্রিকা আপনি দেখবেন নিউজ আসছে যে রংপুরের পীরগঞ্জে একটা কেন্দ্রে সকালে স্কুলে বাচ্চারা গেছে, গিয়ে দেখছে সেখানে 6টা ব্যালট পেপারে সিল মারা, সেখানে পাইছে না? এখন এটা অভিযোগ কাকে দিবে? প্রিসাইডিং অফিসার তো ভোট গণনা করে চলে গেছে। তাহলে এই যে ঘটনাগুলো ছোট ছোট ঘটনা, আমি কিন্তু বলছি না যে ব্যাপক ভোট ডাকাতি হয়েছে, ছোট ছোট ঘটনা। এক কেন্দ্রে 6টা ভোট, আরেক কেন্দ্রে 20টা ভোট, আরেক কেন্দ্রে 15টা ভোট। এবারের না, এগুলো না হলে ভালো হইতো। এবারের ম্যানিপুলেশনটা হয়েছে এই কিন্তু আবার ফরম্যাটে। এই যে আপনারা আজকে যে বিক্ষোভের ডাক দিয়েছেন, আমি যদি আবার আপনার কাছে আসি ডক্টর আসাদুজ্জামান রিপন, যে বিক্ষোভের আজকে 11 দলীয় জোট ডাক দিয়েছে, আসলে নতুন সরকার গঠন হবার আগে এই ডাক আমরা দেখতে পেলাম, সেটি কি আবার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন এটি আসলে নতুন সরকারের জন্য খুব একটা ভালো লক্ষণ নয়? আপনিও কি তাই মনে করেন? না, এটা আমি সহজে সমীকরণ করব না, ভালো লক্ষণ নয়। একটা ছোটোখাটো আপনার গায়ে একটু উত্তাপ হতে পারে, তার মানে এটাকে আপনার একেবারে ম্যালেরিয়া ফাইলেরিয়া চিন্তা করার কোনো কারণ নাই। আবার যে অভিযোগ করলেন তাহলে মুজিবুর রহমান মঞ্জু, যে প্রতি স্তরে স্তরে আসলে ম্যানিপুলেশন হয়েছে। উনি যে অভিযোগটা করলেন, বিলিভ ইট অর নট, ইলেকশনের ঠিক পরদিন আই হ্যাড বিন টু আওয়ার কি বলে আমাদের ওই মানে আমার পার্টি চেয়ারম্যান অফিসে ছিলাম। সেখানে ঢাকা 15 আসনে জামাতের আমির শফিকুর রহমান সাহেব যে আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের দলের যে প্রার্থী শফিকুল আলম মিল্টন, প্রবাবলি নাম, হি ইজ অ্যানাদার শফিক। তো যাই হোক, তো ঠিক মঞ্জু সাহেব যেই অভিযোগটা করলেন, আমি ঠিক এর কঠিন অভিযোগ শুনলাম মিল্টনের কাছ থেকে, আমরা
যে এরকম মানে আর্মি ঠিক মতো ইয়ে করেনি, তার কর্মীদেরকে পুলিশ পিটিয়েছে, অমুক করেছে, ইত্যাদি ইত্যাদি, মানে হি ডিডন্ট গেট এনি কোঅপারেশন, ঢাকা 16 আসনেও আমরা এরকম অভিযোগ এনি শুনেছি। সাপোর্ট। Election এখন কথা engineering হচ্ছে কি যে এখন মানে বা উনি হেরেছেন, ওনার নিশ্চয়ই মানে কতগুলো অভিযোগ আছে। বা 11 দলীয় জোটের যারা 30টা আসনের কথা বলেছেন তারা হেরেছেন। বিএনপি 290টি আসনে বা 288টা আসনে, সরি বাকি 88টি আসনে হেরেছে, তাই না? বিএনপির প্রার্থীদেরও এর অনুরূপ অভিযোগ আছে। আমাদের মানে সতীর্থ ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সাহেব কোদাল মার্কে হেরেছেন, তাই না? তারও অভিযোগ আছে। এখন কথা হচ্ছে কি যে অভিযোগ হেরে গেলে একটা অভিযোগ তো প্রত্যেকের একটা মানে অভিযোগ থাকে, কিন্তু সেই অভিযোগগুলো কতটা আপনার লজিক্যাল, তারপরে আপনার কতটা মানে অভিযোগ আপনার প্রমাণ করা যাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর যদি মনে করি যে না আমি নতুন যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্টটা সারা পৃথিবীব্যাপী এই নির্বাচন প্রক্রিয়াটাকে, নির্বাচন আয়োজনটাকে সবাই প্রশংসিত করছে, তাই না? এবং যিনি মানে প্রাইম মিনিস্টার হোপফুল, যিনি এখন তো হোপফুলও বলা যাবে না, অলমোস্ট তিনি মানে শপথ নিলেই তিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের দল থেকে, মানে তাকে আমরা মানে ইয়ে করেছি, মনোনীত করেছি। তো যাই হোক, তো সেখানে ঠিক পূর্ব মুহূর্তে এরকম একটি ঘটনা ঘটিয়ে যদি মনে করা হয় যে একটু মানে ব্লার করে দিলাম ইমেজটা, শুধুই কি আসলে ইমেজ ব্লার করার জন্যই এই ধরনের অভিযোগ কিনা? যদি তাই হয় তাহলে এরই বা যৌক্তিকতা কতটুকু, এটিও তো একটি প্রশ্ন থেকে গেল। থেকে বেরিয়ে আসতে পারতাম অন্তত। নিশ্চয়ই। এবং প্রধান উপদেষ্টা আজকে ওনার বিদায়ী ভাষণে যেটি বলেছেন যে সফলতা ব্যর্থতার বিচারের ভার আসলে আপনাদের উপর, অর্থাৎ জনগণের উপর। এই জায়গায় আলোচনা আমরা ফিরবো, আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে যে অভিযোগ এবং প্রতি স্তরে স্তরে ম্যানিপুলেশন করা হয়েছে, অল্প অল্প ভোট করে হলেও আসলে সেই ভোট নিয়ে এক ধরনের ইঞ্জিনিয়ারিং এর প্রচেষ্টা আমরা তো আসলে বলেছিলাম যে বিজয়ী দল করেছে। শতাব্দীর সেরা নির্বাচন হবে, তাই না? প্রধান উপদেষ্টা বারবার বলেছেন উৎসব, ঈদ উৎসবের মতো একটা সেটা ছিল কিন্তু পরিবেশটা, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে কিছু কিছু ঘটনারা এই দুর্বৃত্তরা করেছে, হ্যাঁ, এটা কালিমা লিপ্ত করা হয় আর কি। এটা তো আমরা গ্রহণযোগ্য না এটা। তারপরে যে টাকার ছড়াছড়ি, জামাত যেভাবে টাকার বস্তা নিয়ে নামছে, এটা কোনো কথা হইল? আমরা শুনেছি তারা 160-62 সিটকে চিহ্নিত করেছে, হাজার হাজার কোটি টাকা এখানে আগে থেকেই। ওদের তো 18 মাসের নির্বাচনের প্রস্তুতি, তারা বিএনপি নামছে সেই দিন 3 মাস আগে, বুঝছেন না? তো তারা তো সব ধরনের প্রস্তুতি তাদের ছিল, 2-4 জন ধরাও পড়েছে, তাই না? তারপরেও দেখেন কি বক্তব্য দিচ্ছে, আমার পার্সোনাল টাকা, আমি একজন ব্যবসায়ী, টেইলারিং শপ, আবার কোথায় শিক্ষক, এগুলো আজেবাজে কথা বলার দরকার কি? সে জানেও না তার বাগের মধ্যে 50 লক্ষ আছে না 74 লক্ষ আছে। একই দিন ঢাকাতে ধরা পড়ছে কয়েকটা, বিভিন্ন জায়গায় আমরা আগে থেকেই বলতেছিলাম যে এরকম টাকা পয়সা দিয়ে ভোট কেনা হচ্ছে। তারপর তো বিকাশ, এগুলো কলুষিত করা হয়েছে তো নির্বাচনকে, এগুলো না করলেও হইতো, রেজাল্ট এরকমই হইতো। এখন আসলে 11 দলীয় জোটের খুব বেশি লাভ হয় না এগুলো করতে গিয়ে, হয়তো 2-4 আসলে শুধু নির্বাচনকে কলুষিত করবার জন্য 2-4টা সিটে হয়তো এদিক সেদিক হয়, কিন্তু ওভারঅল যে এরা। আমি আপনাকে দাদা বলি, নিমক হারাম বলে একটা শব্দ আছে। এগুলো যদি অনেক মানুষ চিন্তা করে যে আমি নিমক খাইছি, হারামি করি কেমনে। হ্যাঁ, এই যে ভোটের আগে জামাতের যেটা কথা, আমি আমার জেলার খবর জানি, কোটি কোটি টাকা তারা ডিস্ট্রিবিউট করেছে, হ্যাঁ, কোটি কোটি টাকা, মানে আনবিলিভেবল। মানে জামাতের সাথে তো জোটবদ্ধ হয়ে মুজিবুর রহমান মঞ্জু আপনি নির্বাচনটা করেছেন, নির্বাচন করাটা খুব ডিফিকাল্ট। এই যে অভিযোগ কোটি কোটি টাকা আসলে জামাত ভোটে বিলি বন্টন করলো, জামাত টাকার বস্তা নিয়ে নেমেছিল নির্বাচন করতে, সেই অভিযোগগুলোর আসলে খানিকটা দায় আপনাদেরও তো আছে তাহলে? দেখেন, অভিযোগ তো ব্যাপার হচ্ছে, যেটা একটু আগে সুব্রত চৌধুরী নিজেই বললেন যে কোনো অভিযোগের আপনার উপস্থাপন করতে হয় প্রমাণ। যেমন উনি একটু উপস্থাপন করলেন, একই রকম ঘটনা কিন্তু শহীদুদ্দিন মাহমুদ চৌধুরী এনিকেও ধরা হয়েছিল টাকা। শহীদুদ্দিন মাহমুদ না, ঠিক আছে, শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, যাই হোক এনি ভাই আর কি, আমাদের এনি চৌধুরী। এখন কথা হচ্ছে যে দেখেন, প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলছি যে ইলেকট্রাল সিস্টেম যেটা করা হয়েছে, আমাদের দেশে একটা অংশ টাকার বিনিময়ে ভোট দেয়, আমি নিজে এবারে তার সাক্ষী, ঠিক আছে? এটাকে আপনি কিভাবে রোধ করবেন? রাজনৈতিক দল হিসেবে আপনি টাকার বস্তা নিয়ে নামবেন আমি আপনাকে প্রচারণায়? বলি, আপনি কে টাকার বস্তা নিয়ে নেমেছে, কে নামে নাই, আপনাকে তো এটা তো বললে তো বিএনপি, যেমন আমার আসনে প্রচুর অভিযোগ যে বিএনপি লোকেরা টাকার বস্তা নিয়ে নেমেছে। এখন আমি বললাম সেটা,
কিন্তু আমি তো আপনাকে প্রমাণ সহাজির করতে পারবো না। ক্যান্ডিডেট অত ধনী না তো। ঠিক আছে, আমি যদি জানি আপনার না আমি আপনাকে কাছে যে আছে। আমি আপনাকে বলি ব্যাপার হচ্ছে বস্তা নামানো, এখন আর বস্তা প্রার্থী নেওয়ার ধনী হতে সামর্থ্য হয় নেই। না, এখন আর প্রার্থী ধনী হতে হয় না। প্রার্থীর নানা চালাচামুন্ডু থাকে, ইউনিয়ন চেয়ারম্যান থাকে, নানারা থাকে। প্রশ্ন হচ্ছে এগুলো না, আমরা একদম স্পেসিফিক জায়গায় যাই। আমাদের কথা হচ্ছে আমার দেশের মানুষের, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। যেমন একটা লাইনে দেখা গেল কিছু লোককে যে আপনার কাকে ভোট দিয়েছেন, যে বললো, কেউ বললো ধানের শীষে, কেউ বললো দাঁড়িপাল্লায়, কেউ বললো ইগলে ধরেন। জিজ্ঞেস করা হলো যে আপনি প্রার্থীকে চিনেন? বলছে না, প্রার্থীকে তো চিনি না। ঠিক আছে, আপনি দেখেছেন সম্ভবত কোনো একটা টেলিভিশন চ্যানেলে একজন পুলিং এজেন্টকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন মার্কার পুলিং এজেন্ট, উনি বলছে আমি অমুক। বলছে আপনার প্রার্থীর নাম কি? না, প্রার্থীর নাম বলতে পারছে না। তাহলে এগুলো কিন্তু ছোট ছোট উদাহরণ যে আমাদের দেশে একজন আরেকজন টাকার বিনিময়ে নানাভাবে বিক্রি হয়ে কিন্তু যাচ্ছে। এই ধারা থেকেই তো আসলে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, এই এবং জন্য সেই এই ধারাতে- জায়গাটি থেকে এবারে নির্বাচনকে যথেষ্ট সুষ্ঠু হয়েছে বলার সুযোগ তো আমি নিশ্চয়ই আপনাকে আছে। বলি, প্রথম কথা হচ্ছে আপনি যদি কম্পেয়ার করেন, ধরেন আপনি আমার চাইতে লম্বা, উনি আমার চাইতে বেটে, এটা তো একটা কম্পেয়ার করলে তো একটা মানুষের কথা বলা যায়। কম্পেয়ার করলে এবারে নির্বাচনকে তো আপনি ভালো বলতে হবে, কারণ এর আগে তো নির্বাচন হয়েছে রাতের বেলা হয়ে গেছে, আমরা তো ভোটই দিতে পারি না। এর আগের বার তো আমরা নির্বাচনে অংশগ্রহণই করতে পারি না। তাহলে এখন আপনাদের এই 11 দলীয় জোট যে অভিযোগগুলো করছে সেগুলো কি শুধু এই নির্বাচনকে কলুষিত করার না, না, জন্য না, কিনা, যেটি কলুষিত- অ্যাডভোকেট সুব্রত ব্যাপার হচ্ছে চৌধুরী অভিযোগ বললেন? করলেই তো কলুষিত হয়ে যায়, বিষয়টা তা না। আপনি নির্বাচন কলুষিত বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় কখন? দেখেন, এই কথাটা খুব সুন্দর করে দাদা বলেছেনও। আমি আমার নির্বাচনের আগে আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা করে গিয়ে ওনাকে বলেছি, দেখেন আপনি আগে 3বার এমপি হয়েছেন, আমি একবার প্রথম নতুন এমপি ইলেকশন করছি। সো আমি যেটা বুঝছি যে যদি ফেয়ার ইলেকশন হয় আপনি জিতবেন। আমি ওনাকে এই কথাই বলেছি যে ফেয়ার ইলেকশন হলে আপনি জিতবেন, এবং আমি নতুন আসছি, আমি আমার অল্প সময়ের মধ্যে আমি কাজ করছি, আপনার সাথে আমার একটা চুক্তি হোক। চুক্তিটা কি? আমি বললাম যে এই ইলেকশনে আপনি কোনো ম্যানিপুলেশন করবেন না, ইলেকশনটা নষ্ট করেন না, আমিও করব না, আমি তো করার আমার সামর্থ্য নাই। তাইলে যেটা হবে যে এই ইলেকশনটা আমরা বলতে পারবো যে একটা ভালো ইলেকশন হয়েছে। উনি কিন্তু সাংবাদিকদের সামনে আমার সামনে ওয়াদা করেছেন যে যান, আমি ওয়াদা দিলাম কোনো ইলেকশন হবে না, কোনো ম্যানিপুলেশন হবে না। কিন্তু দেখেন অনেকগুলো ঘটনা ঘটেছে। উনি কিন্তু পরের দিন আমার সাথে দেখা করতে এসেছেন, যেদিন দেখা করতে এসেছেন ইলেকশনে জেতার পরে, সেদিন আমার সামনে ওনার ভাঙা গাড়িটা ছিল, আমার চিফ এজেন্টের গাড়িটা। উনি কিন্তু দেখে দুঃখ প্রকাশ করেছেন এবং সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করেছেন। কথা হচ্ছে এই যে যারা টাকার ছড়াছড়ি করলেন, যারা এই ঘটনাটা করলেন, না করলে কি হতো? না করলে একটু হয়তো- না করলে কি না হতো করলে এটা একটু হয়তো শুনি। কিন্তু বিএনপির টাকার ছড়াছড়িটা তো আসলে জামায়াত বেশি করেছে, সেরকম অভিযোগগুলো বেশি এসছে জামায়াতের দিক আমি দিয়ে। আপনাকে বলছি, সব রাজনৈতিক দলের এখন ধরেন জায়গা আমি থেকে যদি বলি অভিযোগ বিএনপি এসছে। বেশি করেছে, এখন আপনি কি হ্যাঁ। রায় দিতে পারবেন? এই জায়গাটিতে একটু আসি, ডক্টর আপনি কি আসিফুজ্জামান প্রমাণ দিতে রিপন, পারবেন? এই যে অভিযোগটা পাল্টাপাল্টি তো আসলে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টাটা আসলে দুটো রাজনৈতিক দলই করেছে। বিএনপি বলার চেষ্টা করেছে যে জামাত টাকার বস্তা নিয়ে নেমেছে। ইলেকট্রাল পজিশন থাকলে, এই ইলেকট্রাল সিস্টেম থাকলে, যার যেখানে শক্তি আছে সে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এই অভিযোগ থেকে বেরিয়ে আসবো কি করে তাহলে আমরা? না, এখন অভিযোগ বেরিয়ে আসবেন কি করে? দেখেন আপনার এই প্রবলেমসগুলো মানে শুনছি, যেমন আমি তো আমাদের দলের অনেক প্রার্থীর কাছে শুনলাম তারা মানে তাদের বিজয়কে কীভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাই না? তো এটাও তো একটা অভিযোগ তো বটেই। তো সুতরাং এই যে এবং উনিও বলছেন যে মানে তার ওখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তারা সেখানে তাকে ইমপ্রপার মানে করেছেন, মানে আচরণ করেছেন। তো ফাইন, এই জিনিসগুলোকে ভবিষ্যতের জন্য আমাদের তো কারেকশন করতে হবে, প্রসেসটা কারেকশন করতে হবে। এই প্রসেসটা কারেকশন করতে হলে এই বিষয়গুলোকে কগনিজেন্সে নিতে হবে, কগনিজেন্সে নিয়ে ফিউচার কোর্স অফ অ্যাকশন হিসেবে এটা কিভাবে আপনার মানে প্রতিশ্রুতি দিল, তাতেও যে উনি বললেন যে প্রতিশ্রুতি দিল অথবা দুঃখ প্রকাশ করলো, তার মধ্যেই তো রিমেডি না। তাহলে এটাকে কিভাবে আপনার একেবারে নিশ্চিদ্র নিরাপদ করা যায় সেটারও ওয়েজ অ্যান্ড মিনস ফাইন্ড আউট করতে হবে ভবিষ্যতের জন্য। তবে আমি যেটা মনে করি মোটা দাগে নিঃসন্দেহে একটা ভালো নির্বাচন হয়েছে, এবং মানুষ যেহেতু ভালো মনে করে, আপনি চোখে ভালো দেখেছেন, আপনি ভোট দিতে পেরেছেন, আপনার অ্যাপারেন্টলি আপনার সামনে কোনো সমস্যা হয়নি, কোনো মারামারির ঘটনা ঘটেনি, দুর্ঘটনার ঘটনা ঘটেনি, অথবা অপর প্রার্থীকে আপনার বাধাগ্রস্ত করা হয়নি, বা
আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উদাহরণ তিনি টেনেছেন, তাদের ভোট দিতে ভয়ভীতি এবং এই প্রদর্শন নির্বাচনের করা ফলাফলকে হয়নি। কিন্তু সবাই স্বাগত হ্যাঁ, জানিয়েছে, সব right, এবং রাজনৈতিক দল। সবাই স্বাগত জানিয়েছে। বিদেশিরা এটা ভালো বলেছেন, পর্যবেক্ষকরা ভালো বলেছেন, টিআইবির যেটা আবার নিরুক্তি করতেছে, টিআইবির মতো প্রতিষ্ঠান তারা ভালো বলেছে, মিডিয়ার লোকেরা ভালো বলেছে, তাই না? মানে ভালো বলছে, মানে তারা রিপোর্ট সেভাবেই করেছেন। তারপরে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা খুবই বিচ্ছিন্নভাবে যদি কোথাও হয়ে থাকে, সেটা তো আপনার হাজার হাজার সেন্টার, 300টা আসনে তো 2-1টা সেন্টার না। তো এর মধ্যে যদি এক্সেপশনের 2-4-5টা 10টা ঘটনা ঘটে, ওয়েল, আমি মনে করি যে আপনার এই গ্রিভেন্সেসগুলো কি স্টিল অ্যাড্রেস করার ব্যবস্থা আছে সংবিধান অনুযায়ী। আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ইলেকশন ট্রাইব্যুনালে একদম ছোট করে আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে যেতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রধান উপদেষ্টা বলেছেন সফলতা ব্যর্থতার বিচারের ভার এবার আপনাদের উপরে। নির্বাচন পরবর্তী যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই দেশ তাহলে এখন কিভাবে কোন দিকে যাচ্ছে? না, আমি তো খুবই আশাবাদী, দেশ আর পেছনের দিকে যাবে না। 24শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এত রক্ত, আমরা বারবার আর কত রক্ত দেবো? 71 সন থেকে তো রক্ত দিয়ে আসছি না। আমরা ওই রক্তপাতের রাজনীতি আর করবো না। আমরা একটা গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, এখানে আমাদেরকে সুসংহত করতে হবে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাইতে হবে, যেগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। কাজটা বড় কঠিন, অনেক চ্যালেঞ্জের মধ্যে কিন্তু বিএনপি শাসনভার নিতে যাচ্ছে, অনেক চ্যালেঞ্জ ওনার সামনে। সুতরাং আমার মনে হয় সারা দেশের মানুষ এই সরকারকে সমর্থন করা উচিত। আমরা দেখি, আমরা যদি শুরু থেকেই আগেকার পুরানো আমলের রাজনীতি শুরু করে দিই, রাজপথের এবং ওই পার্লামেন্ট থেকে বেরিয়ে যাওয়া, ওয়াকআউট করা, ওখানে হইচই করা, কাজের কাজ কিছু হবে না। আমরা একটু সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে চালু করতে চাই। সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার পরিচালিত হবে, এটাই আমি কামনা করছি। যে আমরা সেই প্রত্যাশা করতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মুজিবুর রহমান মঞ্জু, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।